নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, সুপ্রিম কোর্ট 19শে মে সোমবার দিন এমন একটা যুগান্তকারী রায় দিয়েছে, সেটা কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে আবারও সেই প্রশ্নে উঠতে বাধ্য যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের সম্পর্কের আবারও অবনতি হবে না তো। তার কারণ আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা, সেটাকে নিয়ে রীতিমতন কিন্তু একটা চাঞ্চল্য পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারের পর আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি প্রথমে উপরাষ্ট্রপতি, তার পরবর্তীতে একদম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে নেতারা, এবং তাছাড়াও পরবর্তীতে রাষ্ট্রপতি স্বয়ং চিঠি লেখেন সুপ্রিম কোর্টকে এবং 14টি প্রশ্ন করেন। তার পরবর্তীতে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন যে বিজেপি একদম এজেন্ডা ওরিয়েন্টেড ভাবে কিন্তু এই ধরনের ঘটনাগুলো করছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে আজ যে কেসটা উঠেছিল প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের সামনে, সেটা নিয়ে কিন্তু তিনি এমন একটা রায় দিলেন, একটা সেন্টেন্সে তিনি বললেন যে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন ইন দ্য কান্ট্রি। এই কথার মাধ্যমে কিন্তু একদম রীতিমতন ইতিহাস তৈরি হলো, তেমনই কিন্তু মনে করছেন পর্যবেক্ষকরা। সেই ডিটেলস বলবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। এই মুহূর্তে আমরা জানি কিন্তু একদম বিচারপতি হিসেবে প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই হয়েছেন, এবং তার পরবর্তীতে তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেমন একদম শুনানি শুনেছেন, এবং পরবর্তীতে সেটা শুনানি রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত আপনাদের বলবো। কিন্তু তার আগে একদম যেটা নিয়ে তিনি কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা কিন্তু একদম রীতিমতন এই মুহূর্তে বিতর্ক তৈরি করে দিয়েছে। তার কারণ তিনি যেটা বললেন যে বিভিন্ন ধরনের বিচারপতির বিভিন্ন ধরনের পেনশন, সেটা কখনোই হতে পারে না দেশে, এবং বিচারপতির পদটা কিন্তু অবশ্যই বিচার ব্যবস্থার অন্যতম একটা দায়িত্বশীল পদ, যেটাকে কিন্তু সম্মান করে সারা দেশের সংবিধান, এবং সেই পদে থাকা মানুষজন পেনশন পাবেন, বিভিন্ন ধরনের পেনশন পাবেন, এবং সেটা খুব একটা তাদের মাস চলবে না সেরকম টাকাটা কিন্তু কখনোই হতে পারে না। এবং তার নিরিখে আপনাদের সামগ্রিকটা বলছি যে বারের থেকে যারা একদম সরাসরি ইলেক্টেড হয়ে একদম বিচারপতি হিসেবে নিযুক্ত হন, এবং তার সঙ্গে যারা 10-15 বছর ধরে লয়ার হিসেবে প্র্যাকটিস করেছেন, তার পরবর্তীতে তারা যারা বিচারপতি হন, দুজনের যে মাইনের তফাৎ, সেটাই কিন্তু পেনশনে রিফ্লেক্টেড হয়, এবং সেটা নিয়েই কিন্তু একদম সরাসরি একটা মামলা হয়েছিল। বিভিন্ন জায়গার যারা রিটায়ার্ড বিচারপতি, তারা কিন্তু সরাসরি পিআইএল দাখিল করেছিলেন, এবং সেই পিআইএলটাই কিন্তু একদম আজকে শুনানি হয়, এবং সেখানে একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি বি.আর. গাওয়াই তিনি কিন্তু নির্দেশ দিয়ে দেন, এখন থেকে রিটায়ার্ড জাজ যারা, তারা কিন্তু সরাসরি একদম 13,50,000 টাকা, অর্থাৎ 13,50,000 টাকা একদম সারা বছরে পেনশন পাবেন। এবং তার সঙ্গে চিফ জাস্টিস যিনি থাকবেন, হাইকোর্টের চিফ জাস্টিস, তিনি অ্যানুয়ালি অর্থাৎ সারা বছরে 15 লক্ষ টাকা পেনশন পাবেন। এটা কিন্তু একদম রায় হয়ে গেল। এবং তার সঙ্গে তিনি বলেন যে কোনো ধরনের কোনো ব্রেক ইন সার্ভিস যদি কারোর হয়ে থাকে, অর্থাৎ প্রথমে তিনি লয়ার ছিলেন, তার পরবর্তীতে তিনি জাজ হয়েছেন, তাহলে একটা ব্রেক হয়ে গেল, তার কারণ তার যে সার্ভিসের যে ক্যাটাগরিটা, সেটাই বদলে গেল, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তাকে এই পেনশনের আওতায় ফেলতে হবে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই যেখানে একজন জাজ 10 থেকে 15,000 টাকা বিভিন্ন লোয়ার কোর্টের জাজরা পেনশন পেতেন, সেখানে তাদেরকে যদি 13 লক্ষ টাকা বছরে দিতে হয়, অর্থাৎ মাসিক তাদের কিন্তু 1 লক্ষ টাকার বেশি পেনশন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেসিক যে জায়গাটা একদম সেন্ট্রাল গভর্নমেন্ট ধাক্কা খাচ্ছে, একদম তাদেরকে টাকা কিন্তু প্রচুর পরিমাণ বাড়াতে হবে। এবং এই খাতে মিনিস্ট্রি অফ ল এবং মিনিস্ট্রি অফ যে ফাইন্যান্স, তাদেরকে কিন্তু এই খাতে একটা আলাদা করে টাকা বরাদ্দ করতে হবে, যেটা কিন্তু অনেকটা পরিমাণ টাকার ধাক্কা খাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। এবং তার সঙ্গে রাজ্যের যে বিভিন্ন সরকার, তাদেরকেও কিন্তু এই একই ডাইরেকশন দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং বুঝতেই পারছেন যে বিভিন্ন জায়গার যারা জাজ লোয়ার কোর্টের ছিলেন, তারা কিন্তু এই পিআইএল দাখিল করেছিলেন যে তাদের পক্ষে সংসার চালানো সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে তারা চলবেন কিভাবে। এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাওয়াই যেটা বলেন, we hold that all the retired judges of the High Court, irrespective of the date on which they were appointed, will be entitled to receive full pension। এই ফুল পেনশন কথাটার মাধ্যমে কিন্তু তিনি সরাসরি সম্পূর্ণটা ক্লিয়ার করে দেন। তারপরেও তার একদম বক্তব্য যেটা, discrimination based on the source of entry or tenure
ভায়োলেটস আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন। একদম আর্টিকেল 14টাকে কিন্তু কনস্টিটিউশনের সেটা ব্রেক করছে। যদি আমরা ডিসক্রিমিনেশন করি, কে কতদিন জাজ হিসেবে চাকরি করলো তার ভিত্তিতে তাকে যদি পেনশন দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা আর্টিকেল 14কে একদম দেশে ব্রেক করছে। এবং সেই হিসাবে তিনি কিন্তু সরাসরি যেটা বলে দেন, যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, এই কথাটার মাধ্যমে কিন্তু অবশ্যই আগামী যে প্রজন্মের যারা জাজ হবেন তাদের যেমন একটা ভরসার জায়গা, যারা জাজ হবেন তার পরবর্তীতে তাদের সুরক্ষিত একটা ভবিষ্যৎ তারা যেমন পাবেন, পেনশন পাবেন একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ঠিক তেমনভাবেই কিন্তু বর্তমানে যারা পিআইএল করেছিলেন, যারা জাজ হয়ে এখনো পর্যন্ত পেনশন হোল্ডার হিসেবে থাকছেন, পরবর্তীতে রিটায়ারমেন্ট করে যাওয়ার পরবর্তীতে তারাও কিন্তু অবশ্যই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবং অবশ্যই তো তার সঙ্গে একদম এই যে জাজমেন্টটা, তাতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্তব্য তিনি করেছেন, যে জাস্টিস ফর জাজেস ইজ জাস্টিস ফর জাস্টিস। একদম সরাসরি যে জাজেদের জন্য যদি আমরা জাস্টিস করতে চাই, তাহলে সেটা কিন্তু একদম এই যে রায়টা আমরা দিচ্ছি সেটা একদম জাস্টিসের জন্যই আমরা জাস্টিস দিচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে অবশ্যই কিন্তু আরও একবার কেন্দ্রীয় সরকারকে রীতিমতন কোণঠাসা করলো সুপ্রিম কোর্ট এই রায়দানের মাধ্যমে। এবং তার সঙ্গে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের রীতিমতন পার্লামেন্টের নেওয়ার যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তের মধ্যে আরও একবার হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট, কিংবা বলা যেতে পারে ডাইরেকশন দিল সুপ্রিম কোর্ট। এটা নিয়ে আবার সারা দেশ জুড়ে একদম রীতিমতন বিতর্ক তৈরি হবে না তো? এটা নিয়ে আবার রাষ্ট্রপতি চিঠি লিখবেন না তো? এটা নিয়ে উপরাষ্ট্রপতি বক্তব্য রাখবেন না তো? এই প্রশ্নগুলো কিন্তু আরও একবার উঠছে। তার কারণ একদম সরাসরি একদম যে নিয়মে চলছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নিয়মটা একদম ভাঙতে এবার থেকে বাধ্য করবে। এই মুহূর্তে মিনিস্ট্রি অফ ল এবং মিনিস্ট্রি অফ এক্সপেন্ডিচার তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট অফিসিয়ালি না আসলেও যে প্রশ্নটা সূত্র মারফত উঠে এসছে, এক আধিকারিক করেছেন, সেটা হচ্ছে যে জুডিশিয়ারি কি করে ফাইন্যান্সিয়াল পলিসি ঠিক করে দেয়? এটা তো পার্লামেন্টের কাজ। এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। তার কারণ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট যেটা একদম পর্যবেক্ষণ করেছে, যে একজন জাজ তাকে কি করে 10 থেকে 15,000 টাকা পেনশন দেওয়া হয়, এটা আনজাস্ট। এবং তার সঙ্গে একদম কোট আনকোট সুপ্রিম কোর্ট বলেছে যে ইললজিক্যাল, আনজাস্ট অ্যান্ড ইললজিক্যাল দিস ইজ। এই যে সামগ্রিক বক্তব্যটা রেখেছে, তার সঙ্গে কিন্তু একদম সরাসরি বলা হয়েছে যে পেনশন স্কিম অনুযায়ী সবাইকে একদম বছরে সুপ্রিম কোর্ট যে টাকাটা ঠিক করে দিয়েছে, সেই টাকাটাই পেনশন দিতে হবে, ইচ্ছে মতন পেনশন দেওয়া যাবে না। তার কারণ পেনশনটা একদম যারা জাজ ছিলেন তাদের অধিকার, এটা কখনো ভিক্ষার দান নয়। সুতরাং এই নিয়ে পরবর্তীতে কতটা বিতর্ক তৈরি হবে আমরা অবশ্যই দেখব, এবং অবশ্যই বিরোধীরা কীভাবে কটাক্ষ করছে এবং বিজেপি পরবর্তীতে এই নিয়ে মুভ করছে কিনা, কিংবা কোনো আবার অ্যাপিল করছে কিনা সুপ্রিম কোর্টে, এবং এই যে সামগ্রিক রায়টা দিয়েছে সেটাকে রিভিউ অ্যাপিল করছে কিনা, সেটা আরেকবার রিভিউ করার জন্য তারা কোনো প্রস্তাব রাখছে কিনা, নাকি সরাসরি একদম যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্য অনুযায়ী পেনশন স্কিম চালু করে দেয়, সেটা আমরা কিন্তু নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।